আপনাদেরকে স্বাগতম প্রগতি টেলিভিশন পক্ষ থেকে। আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে দুজন সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব দাদা সুব্রত বিশ্বাস যুক্তরাষ্ট্র থেকে, এবং আরেকজন আমাদের মধ্যে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হুসাইন কানাডা থেকে। উনি মুজিব বাহিনী সেক্টর 8 থেকে মুক্তিযুদ্ধ করেছেন। আপনাদের দুজনকেই স্বাগতম। আমাদের আজকের এই পর্বটি তৃতীয় পর্ব। আপনারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আপনাদের অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাই। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনার অনুভূতিটা প্রকাশ করার জন্য জনাব সৈয়দ নাজমুল হুসাইনকে। আপনাকে ধন্যবাদ। অনুভূতি খারাপ না, ভালোই লাগছে, তবে আর একটু ভালো হলে আরো ভালো হতো। যেরকম গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, উনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াই দিয়েছে। এখন আমি কিন্তু প্রত্যেক বছর দেশে যাই, দেশের সাথে আমার যোগাযোগ আছে। হ্যাঁ, আমি যেটা দেখি যে বেশিরভাগ বিরাট সংখ্যক মুক্তিযোদ্ধা আসলে খুব অসুবিধার ভিতরে আছে। তাদের এই ভাতাটা যদি আরো বাড়ানো যেত, তাহলে এই যে আমার যেটা মনে হয় যে প্রধান সমস্যা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা এত বেশি,
এটা একদিকে যেরকম ভুয়া মুক্তিযোদ্ধার জন্য যারা নিরী মুক্তিযোদ্ধা তাদের ভাতা বাড়ানো যাচ্ছে না, 2 নম্বর অনেকে মুক্তিযোদ্ধা বলতে আমরা যে গর্বের সাথে মুক্তিযুদ্ধ বলবো এই কথা বলতে কিন্তু এখনো পারি না অনেক সময়। তার কারণ অলমোস্ট হয়েছে কি যে ভুয়াদের ভিড়ে আসল মুক্তিযোদ্ধারা হারায় গেছে। ওকে দাদা, ধন্যবাদ জনাব সাইদ হুসাইন ভাই। এবারে আমি আমন্ত্রণ জানাবো জনাব সুব্রত বিশ্বাস দাকে মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে এই দীর্ঘ সময়ে আপনার অনুভূতি যদি বলেন। আমার অনুভূতি যদি আমি প্রথমে প্রগতি টেলিভিশন এবং সঞ্চালককে ধন্যবাদ জানাই, তারা আমাদের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। একই সাথে আমি প্রগতি টেলিভিশনের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে আমার সহযোদ্ধা বন্ধু নাজমুল সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি অনুভূতি প্রকাশ করতে যাই, আমি যত সংক্ষেপে বলা মুশকিল, তারপরেও আমি বিস্তারিত আলাপে যাওয়ার আগে আমি বলবো যে আমার অনুভূতি খুব আশাব্যঞ্জক নয়। আমি হতাশ, বিভ্রান্ত ঠিক না, আমি হতাশ এই কারণে যে আমার চাওয়া পাওয়া এবং প্রত্যাশা অনুসারে আমার সেই সুবর্ণ জয়ন্তী হবে কিনা আমি এখন পর্যন্ত তার সেই রকম কোনো লক্ষণ দেখছি না। ফলে আমার কাছে সেইভাবে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করছে না এখন পর্যন্ত যা দেখছি আর কি। ফলে পরে আমি এই সম্পর্কে বিস্তারিত বলবো না, এর সাথে এখনই বলবো আমি। দাদা বলবেন না কিছু? না, আমি এই সম্পর্কে কি আরো বিস্তারিত বলবো নাকি এই আমার অনুভূতি যতদূর বললাম এটা এখন পর্যন্ত এতটুকুই? ওকে, আমরা আপনার কাছে আবার আসবো। জনাব সাইদ, আপনি যখন এখানে বর্তমানে ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা, এটা কি কারণটা কি বলে আপনি মনে করেন? কারণ তার মানে কি সরকারের নির্দিষ্ট মুক্তিযোদ্ধাদের কি তালিকাটা সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারে নাই? না, আসলে না, এটার কারণটা আমি বলি। এটার কারণটা আসলে মুক্তিযোদ্ধাদেরকে প্রথম থেকে লিপিবদ্ধ না করার জন্য একটা বিরাট ভুল হয়ে গেছিল। ফলে মুক্তিযোদ্ধারা কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন, যুগের পর যুগ তারা খুবই খারাপ অবস্থার ভিতরে ছিল। এবং সত্য কথা বলতে গিয়ে যে বেশিরভাগ মুক্তিযোদ্ধার অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা খুবই খারাপ। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা লিস্ট হয়েছে, এই ভুয়া মুক্তিযোদ্ধা লিস্ট কিন্তু মুক্তিযোদ্ধারাই করেছে। কেন করেছে? ওনারা করেছে কিছু টাকার বিনিময়ে। কেন করেছে? তার কারণ ওনাদের টাকার আসলেই দরকার ছিল, ওনাদের অবস্থা খুবই খারাপ ছিল। আপনাদের হয়তো মনে আছে যে বিগত আমলে, ধরেন যখন আপনার বিএনপি সরকারের আমলে খালেদা জিয়ার আমলে গরিব মুক্তিযোদ্ধাদের নাম ছিল দুস্থ মুক্তিযোদ্ধা। দুস্থ মুক্তিযোদ্ধা হিসেবে একটা মুক্তিযোদ্ধাকে 300 টাকা 500 টাকা ভাতা দেওয়া হতো। ক্যান ইউ ইমাজিন? একজন মুক্তিযোদ্ধা যে দেশ স্বাধীন করছে তাকে আপনি নাম দিলেন দুস্থ মুক্তিযোদ্ধা, 2 নম্বরে আপনি ভাতাটাকে দিচ্ছেন ভাতার নামে 500-600 টাকা। এটা ভিক্ষার থেকেও খারাপ। ফলে আসলে মুক্তিযোদ্ধাদের অবস্থা আসলেই খুব খারাপ ছিল, গরিব যারা মুক্তিযোদ্ধাদের। ফলে তারা তাদের কিছু আর্থিক সুবিধার জন্য নিজেদের স্বার্থের উপরে উঠেও তারা কিছু ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, এটি ঠিক। এটা গেল 1 নাম্বার।
2 নম্বর হচ্ছে যতবার সরকার পরিবর্তন হয়েছে প্রত্যেক সরকারের আমলে তাদের কিছু কিছু লোক তারা ঢোকাইছে। এইভাবে ঢোকাইতে ঢোকাইতে মুক্তিযোদ্ধার সংখ্যা আজকে প্রায় 2 লাখের বেশি চলে গেছে। এটা কখনোই বিশ্বাসযোগ্য না এবং কখনো গ্রহণযোগ্য না এই জন্য যে এইটা যদি সঠিক মুক্তিযোদ্ধাদের উপর দেয়া হতো। বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে বর্তমান সরকারের মুক্তিযোদ্ধাদের উপরে যে দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি যথেষ্ট সঠিক এবং ওনারা কিছু করার চেষ্টা করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার 50,000 মুক্তিযোদ্ধা যদি থাকতো তাহলে তারা যে সমস্ত সুযোগ সুবিধা ভাতাটা পেত, এখন হচ্ছে আপনার 2 লাখের উপরে হলে ওই টাকাটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তাদের কিছুটা উপকার হলেও পূর্ণাঙ্গ যতটুকু হওয়া উচিত ছিল ততটুকু হবে না, এই আর কি। ধন্যবাদ আপনাকে। বিশ্বাসদার কাছে আসতে চাই। আপনার মুক্তিযোদ্ধা উনি বললেন বর্তমানে ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা অনেক। এটাকে আপনি কিভাবে দেখেন? সরকারের বিগত সরকারগুলোর ব্যর্থতা না এটা মুক্তিযোদ্ধাদের করুণ অবস্থাটা জন্য দায়ী? আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি যে শুরু করছিলাম সেই জায়গাটা আমি একটু বলে নিতে চাই, আমাকে একটু সময় দিলে ভালো হয়। তাহলে হবে কি, আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার 50 বছরে এই বিষয়বস্তুটাই গুরুত্বপূর্ণ এবং মুখ্য আমি মনে করি। ফলে আমি এই জায়গাটাতে একটু বইলা নিতে চাই। হ্যাঁ, এবং সেই বলার থেকে কিছু প্রশ্ন হয়তো বাইরে আসবে, যারা দর্শক আছেন তাদের কাছ থেকেও সেটা জানার সুযোগ হবে। একটা দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মানে 50 বছর একটা দেশের স্বাধীনতা পরিপূর্ণ হয়ে। এই স্বাধীনতা যে সুবর্ণ জয়ন্তী, এই স্বাধীনতাটা কেন ছিল, কি কারণে ছিল, এটার পেছনে আমাদের ভূমিকায় বা কি ছিল, আমাদের প্রাপ্তি কি ছিল, আমাদের উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য ছিল, সেটা একটা 24 বছরের একটা ইতিহাস। আবার পরবর্তী স্বাধীনতার পরে আবার 50 বছর, এটা দুইটা জায়গা আছে। আমি সেই জায়গাতে আমি যাচ্ছি না। আমি শুধু বলতে চাই যে আজকের যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ এবং চেতনার ভিত্তিতে আলোকে আমরা অর্জন করেছি, আজকের সেই সুবর্ণ জয়ন্তী 50 বছরের সেই সুবর্ণ জয়ন্তী, সেই আলোকে সেই মূল্যবোধের ভিত্তিতে কি আমরা করতে পারছি বা হবে? আমাদের যারা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ, সকলের অংশগ্রহণ এবং থাকবে, সেই নিশ্চয়তাটা কি আদৌ আছে? না থাকলে কেন হচ্ছে না, কেন হবে না? তাইলে এটা কি ধরনের সুবর্ণ জয়ন্তী বা স্বাধীনতা জয়ন্তী হবে? এখানে অনেক কিছু আছে, এই যে মানুষের গ্রহণযোগ্যতা, তার পার্টিসিপেশন, এগুলো যদি না থাকে এটাকে সার্থকও বলা যাবে না। ফলে আমি এই জায়গায় একটু বলতে চাই, সেটা হলো যে প্রত্যেকটি দেশেরই একটা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বা 50 বছর একটা গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আরো গর্বের বিষয় এই কারণে যে স্বাধীনতার পক্ষের শক্তি আজকে ক্ষমতায়, সেই শক্তির নেতৃত্বে, তার সেই দলের নেতৃত্বে, সেই শক্তির নেতৃত্বে আজকে সুবর্ণ জয়ন্তী পালিত হতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে সেখানে প্রত্যাশা থাকবে, আমার আপনার সকলের প্রত্যাশা থাকবে যে সেই একটা গ্রহণযোগ্য মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই দল, ব্যক্তি গোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গ্রহণযোগ্য এবং একটা জাতীয় কমিটি গঠন করা, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। স্বাধীনতার জয়ন্তীর আর মাত্র 1 মাস বাকি। আমি যতটুকু জানি এর মধ্যে একটা কমিটি হয়েছে, কিন্তু সেই কমিটিটা আমি মনে করি আমার যে প্রত্যাশা অনুসারে বা জাতির যে প্রত্যাশা অনুসারে, মুক্তিযোদ্ধাদের যে প্রত্যাশা অনুসারে সেইভাবে হয়েছে বলে আমি মনে করি না। মনে করার এখানে যথেষ্ট কারণ আছে। কারণগুলো কি হলো যে
আজকে আমি মনে করি আজকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আজকে ছিনতাই হয়ে গেছে। আজকে মুক্তিযুদ্ধের স্বাধীনতা আজকে আমি আমার বন্ধু কিছু মনে করবেন না, আমি অপ্রিয় সত্য কথাগুলো আমার বলতে হচ্ছে, যে আমি তার প্রতি শ্রদ্ধা রেখে আমি কথাগুলো বলছি, যে আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আজকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পারিবারিক সম্পত্তি হয়ে গেছে। কেমনে হয়েছে? আজকে দেখেন, আজকে যে মুক্তিযুদ্ধ, আমি যদি বলি যে মুক্তিযুদ্ধ, এই যে আমি আগেই বলছি যে এটা সবার পার্টিসিপেশন হচ্ছে কিনা, মুক্তিযুদ্ধে কাগজে কলমে 5টা দলের অংশগ্রহণ ছিল, কিন্তু মূলত দুইটা দল ছিল, একটা ন্যাপ কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের নেতৃত্বে বাম দল, আর একটা ছিল আওয়ামী লীগ। এই দুইটাই ছিল প্রধান। এই বাম দলের আজকে যারা ছিল ন্যাপ কমিউনিস্ট পার্টি, তারা কি স্বীকৃতি পেয়েছে? তারা কি অংশগ্রহণের সুযোগ পেয়েছে? এই বাম দলের 22,000 কর্মী গেরিলা বাহিনী ছিল, তারা কি স্বীকৃতি পেয়েছে? তারা তো আজও স্বাধীন মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি পায় নাই। তো এই জায়গাটা, এই স্বাধীনতা, এই সুবর্ণ জয়ন্তী কি পরিপূর্ণতা পাবে? তাহলে এদেরকে বাদে বিয়েতে রাখে এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা বা রজত জয়ন্তী কি হবে? আমি জাতীয় প্রত্যাশা অনুসারে হবে কিনা আমি জানি না। তবে এটার জন্য শুধু আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগকেও দোষারোপ করি না। এটার সূত্রপাত কিন্তু শুধু আমরা এই আজকে হয় নাই, এটা স্বাধীনতার পরের থেকেই শুরু হয়েছে। যখন তাজউদ্দিন সাহেবকে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, যার নেতৃত্বে না হলে সম্ভবত আমাদের বাংলাদেশ স্বাধীন হতো কিনা জানি না, তাকে যখন সরিয়ে দেওয়া হয়েছে, এবং সরিয়ে দেওয়ার পরে জাতির মধ্যে মুক্তিযুদ্ধ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য এবং ঐক্যের মূর্ছা গঠন করা হয়েছিল, তার মধ্যে বিভেদের সৃষ্টি সেদিন থেকে। শুধু সেদিনই না, আমি যদি আরো বলি, স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর 3 বছরের মধ্যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একটি অনুষ্ঠানও কিন্তু সেই সকলের অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে হয়েছে বলে মানে। সুতরাং আজকে হাসিনা যে এবং প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ যে ইয়েটা করছেন, এটা যে পথে আগাচ্ছেন, এটা ওই আগেরই সেই ধারাবাহিকতায় তিনি রক্ষা করছেন। ফলে আমি আজকের যে রজত জয়ন্তীতে আমি জাতির প্রত্যাশা পূরণ হবে বা আমার উৎসাহ উদ্দীপনার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, এখন আসেন উনি যে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে। মুক্তিযুদ্ধে কিন্তু একেবারে আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল এটা একটা জনযুদ্ধ ছিল। এটার জন্য মুক্তিযুদ্ধের জন্য কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। মুক্তিযুদ্ধটা আমরা বাধ্য হয়ে, আমাদের উপরে যখন অত্যাচার নির্যাতন নেমে আসছে, আমরা বাধ্য হয়ে আমরা আত্মরক্ষার জন্য আমরা ভারতে যে আশ্রয় নেই, এবং পরে এই জনযুদ্ধ পরিচয়, সেটা আমি দীর্ঘায়িতে যাব না। সেই মুক্তিযুদ্ধে এখানে গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ লোক যেমন অংশগ্রহণ করেছে, আবার ধনী বিত্তশালী পরিবারের ছেলেপেলেরা অংশগ্রহণ করেছে। তো আমি যদি আজকে আমি কিন্তু মুক্তিযুদ্ধ, আর আজকে উনি যেটা বলছে, আমি কিন্তু মুক্তিযুদ্ধ করার পরে মুক্তিযুদ্ধ হিসেবে ভাতা পাবো সেই প্রত্যাশা নিয়ে, সেই চিন্তা থেকে আমি কিন্তু মুক্তিযুদ্ধে যাই না। ফলে এখানে আমার কাছে মুক্তিযুদ্ধের এই যে ভাতা এবং যেটা আমার, এটা মুখ্য বিষয় না। এটা আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল যাদের, যে কারা কতটুকু পাবে, কাদের প্রয়োজন, সেই জায়গাটা নির্ধারণ করা উচিত ছিল। তারপরে আপনার কাছে আবার আসবো। আমি এখন একটা প্রশ্ন নিতেছি আমাদের দর্শকদের কাছ থেকে। প্রশ্নটা হলো, দুজনের কাছে প্রশ্ন রাখছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর খেতাব বাতিল করা কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্নটা প্রথমে আমি আসতে চাই জনাব নজমুল সাহেবের কাছে। এটা আমি মনে করি যে খেতাব, রাষ্ট্রীয় খেতাব, ইটস নট এ রাইট, ইটস এ প্রিভিলেজ। রাষ্ট্র আপনাকে খেতাব দিতে পারে,
কেউ খেতাব দাবি করতে পারে না, এটা প্রিভিলেজ, রাষ্ট্র আপনাকে খুশি হয়ে দিয়েছে। সেখানে যে কোনো রাষ্ট্র যে কোনো লোককে যে খেতাব দিক না কেন সেটাকে প্রত্যাহার করে নেওয়ার ক্ষমতা রাষ্ট্রের আছে। রাষ্ট্র যদি চায় খেতাব প্রত্যাহার অবশ্যই করতে পারে। ধন্যবাদ বিশ্বাস দা। আপনার সহযোদ্ধা উনি বলতেছেন যে জিয়াউর রহমানের রাষ্ট্র খেতাবটা নেওয়াটা রাষ্ট্র চাইলে যে কার খেতাবটা নিতে পারে। আপনার বক্তব্যটা কি এই বিষয়ে? না, উনি একদিক এটা তো ঠিকই বলেছেন, নিতে পারে ঠিক। তবে জিয়াউর রহমানের যে খেতাব নেওয়া হয়েছে এটা এটার দুইটা দিক আছে। একটা দিক হইলো যে সে মুক্তিযোদ্ধা হিসাবে তার যে জিয়াউর রহমানের যে ভূমিকা, তার যে অংশগ্রহণ, যে ভূমিকা, সেটাকে কিন্তু অক্ষুণ্ণ রেখে সেটাকে সেই ইতিহাস কিন্তু বিকৃত করা যাবে না, এবং সরকার আমার মনে হয় সেই জায়গায় কোনো হস্তক্ষেপ করে নাই, এবং সেটা যেভাবে আছে সেটাই থাকবে। মুক্তিযোদ্ধা খেতাব জিয়াউর রহমানের নেওয়া হয়েছে, যেটা পরবর্তীতে তার যে ভূমিকা, বঙ্গবন্ধু হত্যার ঘটনা বা আরো বিভিন্ন যে অপকীর্তি এবং তার ভূমিকা, সেই পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। এটা আমি মনে করি অযৌক্তিক না, বা এটা নিতে পারে। অনেক আমার নেওয়াটা অসঙ্গত আমি মনে করি না। কিন্তু এর সাথে আমি প্রশ্ন রাখতে চাই, আপনি যদি তার যদি জিয়াউর রহমানের খেতাব নিতে পারেন, নেওয়ার আপনি এটা দায়িত্ব আপনার থাকে, আজকে ন্যাপ কমিউনিস্ট পার্টি সিপিবির 22,000 গেরিলা কেন মুক্তিযুদ্ধের খেতাব পাবে না? তারা তো মুক্তিযুদ্ধ ছিল, তারা মুক্তিযুদ্ধের সংগঠন দলগুলোর অন্যতম অংশ ছিল, অন্যতম শরিক ছিল। আজকে কেন সেই জায়গায় সেই মতানৈক্য, সেইখান জায়গায় কেন সংকীর্ণতা, সেই জায়গায় কেন আজকে এই বৈরিতা? আমার প্রশ্নটা সেই জায়গায়। আজকে যদি তাইলে আপনি এক জায়গায় আপনি সুবিচার করবেন, আর এক জায়গায় অবিচার করবেন, এটা তো হইতে পারে না। ধন্যবাদ বিশ্বাস দা। এবারে আমি আসতে চাই আবার জনাব হুসেন ভাই। আমি একটু বলতে পারি এই প্রসঙ্গে, একটু বলে নি যে আপনাকে একটা প্রশ্ন, এবং আপনি এই প্রসঙ্গে বলবেন। জিয়াউর রহমান যদি খেতাবটা নেওয়া হয় তার বিভিন্ন অপকর্মের জন্য, মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় আছে, এই আওয়ামী লীগের যে কার্যক্রম, আপনি তাকে কি মুক্তিযুদ্ধের চেতনার সরকার বলতে পারবেন? আর যদি আওয়ামী লীগ যদি লালন পালন করে তাকে মৌলবাদীদেরকে, তাহলে আপনি কি বলবেন? আসলে আমি বলি যেটুকু, যে আওয়ামী লীগ মৌলবাদকে লালন পালন করতেছে না, আমি যেটুকু মনে করি। আমি তো নিজে আওয়ামী লীগ করি না যেহেতু, কিন্তু এটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, যেহেতু আওয়ামী লীগ যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, এর ভিতরে কয়েকটা ইন্টারন্যাশনালি কয়েকটা ঘটনা ঘটে গেছে, যেরকম সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ, এবং ওইখানে মৌলবাদীদের একটা বিরাট শক্তি সঞ্চার হয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইজ। হ্যাঁ, এবং ওখান থেকে এসে তাদের শক্তি বলেন, টাকা পয়সা বলেন, সমস্ত কিছু মিলায় এমন একটা সিচুয়েশন হয়েছে, এটাকে ওভারনাইট আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে না। তবে হ্যাঁ, নিশ্চয়ই অনেক ভুলও আছে, যেরকম অনেক কিছু করা যেত, অনেক কিছু করা হয় নাই। যেরকম দাদার প্রশ্নের ব্যাপারে আমি বলছি, বিশ্বাসদের ব্যাপারে, যে ন্যাপ কমিউনিস্ট পার্টি যে মুক্তিযুদ্ধের অংশ ছিল, আমাদের পার্ট ছিল, এটা তো সবাই জানে, এর রেকর্ড সব জায়গায় আছে। এটা নিয়ে আদালতে পর্যন্ত যেতে হয়েছে, এবং আদালতের রায় পর্যন্ত আসছে যে এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য। এটাকে স্বীকৃতি না দেওয়ার কোন রকম কোনো কারণ থাকতে পারে না, তাই না? আমাদের এই আওয়ামী লীগের একটা পলিসি আছে, মধ্যে মাঝে আমার কাছে মনে হয় যে তারা একটু একলা চলো ভাব। মানে একলা চলো বললে তো হবে না, মুক্তিযুদ্ধ তো তারা একলা করে নাই। ন্যাপ কমিউনিস্ট পার্টি আমাদের সাথে ছিল, আমি নিজে তার সাক্ষী, তাই না? তো তাদের যারা মুক্তিযোদ্ধা ছিল, সেখানে তাদেরকে এই কোর্টের কথা বলে, অমুক তমুক বলে আটকায় রাখার কোন রকম কোনো মানে হয় না তো। হ্যাঁ, তারা মুক্তিযোদ্ধা। হ্যাঁ, যেরকম আমরা মুক্তিযোদ্ধা, ওনারা ওরকম মুক্তিযোদ্ধা। এখানে তাদেরকে স্বীকৃতি না দেওয়ার কোন রকম কোনো কারণই নাই। ধন্যবাদ হোসেন ভাই। বিশ্বাস দাকে একটা প্রশ্ন, যে আপনার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা বলতেছেন যে আওয়ামী লীগ মৌলবাদকে পৃষ্ঠপোষকতা করতেছে না, কিন্তু আমরা যেটা দেখতেছি বা মিডিয়া, যে এই হেফাজতের কাছে বর্তমান সরকার নতজানু, এবং হেফাজতের দাবির কাছে
নথি স্বীকার করে পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের লেখা বাদ দেওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার সরকার কি বলা যায়? বিশ্বাস দা আপনি জি টেলিফোন একটা আইছে, টেলিফোনে ডিস্টার্ব দিচ্ছে। শোনা যায় কথা? জি শুনতেছি জি। শোনা যায়। কি আমি আমাকে একটু আবার যদি বলো আমি আমি বলতেছিলাম আপনার সহ মুক্তিযোদ্ধা বলতেছেন আওয়ামী লীগ মৌলবাদকে লালন পালন করতেছে না, কিন্তু আমরা যেটা দেখতেছি হেফাজতের কাছে বর্তমান সরকার নতজানু এবং হেফাজতের দাবির কাছে পাঠ্যপুস্তক থেকে মুক্তিযোদ্ধার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধগুলা বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? না, আমি সহযোদ্ধা বন্ধুর সাথে আমি একটু দ্বিমত রেখে আমি বলি যে বঙ্গবন্ধু হত্যার পরে পরে 90 সাল পর্যন্ত স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ সব মিলিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ একটা আন্দোলন বা একটা সম্পর্কের জায়গা ছিল। কিন্তু 96 সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ একা চলার একটা পথ নেয় এবং সেই একা চলার পথ থেকে শুরু করে একটা পর্যায়ে যে খেলাপথের সাথে 5 দফা চুক্তি করে, তারপরে আপনার যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ 2008 সালে, 2008 সালে আসার পরে কোর্ট 72 সংবিধান পুনর্বহালের জন্য রায় দেয় এবং শেখ হাসিনা তখন ক্ষমতায়, শেখ হাসিনা এবং আইনমন্ত্রী তখন শফিক আহমদ ছিলেন, দুইজনেই স্টেটমেন্ট দিয়ে বলছেন যে আজকে থেকে দেশে কোনো সাম্প্রদায়িক শক্তি দল এবং তাদের রাজনীতি নিষিদ্ধ হলো। পরের দিন যখন হেফাজতের আমিন যখন একটা মিছিল নিয়ে বার করলো, পর মুহূর্তেই সেটা প্রত্যাহার করে নেওয়া হলো। তার মানে আমিনের ইয়ার সাথে সাথে ইয়ার পুরো ইয়েটাই পাল্টে গেল। এরপর থেকে আমি বলছি, এরপর থেকেই যে একলা চলো নীতির যে ইয়েটা, এটার প্রতিফলন ইয়েটাই হলো এই হেফাজতের সাথে হেফাজতের এই যে আপনি যখন 13 সালে যখন 77 আক্রমণ করে আওয়ামী লীগের ভূমিকা ছিল, শেখ হাসিনার ভূমিকা কি ছিল, তারা কিভাবে দেওয়া হয়েছে। এরপরে এটাকে প্রতিহত কে করছে? আপনার গণজাগরণ মঞ্চ। এরপরে কি হলো, হঠাৎ করে দেখা গেলো এটা হেফাজত হয়ে গেল আওয়ামী লীগের একেবারে সাংঘাতিক বিয়ে। হেফাজতের সাথে সম্পর্ক করা হলো, রাজনৈতিক সম্পর্ক করা, এটা তো প্রয়োজন ছিল? আপনাদের গণজাগরণ মঞ্চের সেই দেখার পরেও কি আওয়ামী লীগের এমনকি 2008 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পরে কি কোনো সংখ্যা ছিল, সন্দেহ ছিল যে আওয়ামী লীগের পক্ষে, স্বাধীনতার পক্ষে লোক নাই? কেন প্রয়োজন ছিল আওয়ামী লীগের হেফাজতের সাথে যাওয়ার কারণ হলো, আমি যেটা মনে করি আওয়ামী লীগের মধ্যে আজকে উঠতি বুর্জুয়া এবং পেটি বুর্জুয়া এবং ধনিক এবং জামাতদের অনুপ্রবেশ ঘটেছে, তাদের প্রভাবই আজকে আওয়ামী লীগের এই অবস্থা। এই জন্য এটা কোনো নতুন না, এটা আওয়ামী লীগ হঠাৎ করে বা ভুল করে কোনো না, এটা প্ল্যান করে কৌশল না, কৌশল হলে অনেক থাকে আজকে এই যে তুমি যেটা বলা হয়েছে যে বইপত্রে যে পরিবর্তন, সেই পরিবর্তন হওয়ার পরে প্রতিবাদ উঠেছে। প্রতিবাদের পরে কথা ছিল যে এবারের ইয়েতে এটা সংশোধন করার, সেই সংশোধন তো করা হয়নি। সংশোধন যখন করা হয়নি আবার প্রশ্ন উঠেছে, তখন বলা হয়েছে ভুল করা হয়েছে। এই তো হচ্ছে এই ইয়ে। তো আজকে যে কওমি মাদ্রাসা যেগুলা এফিলিয়েশন ছিল সেগুলো বন্ধ করার কথা ছিল, একমুখী শিক্ষা ব্যবস্থার কথা ছিল। আজকে যে কওমি মাদ্রাসা আমার জাতীয় পতাকা উঠে না, আমার জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, তাদেরকে আজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এর অর্থটা কি? আমার বাংলা কৃষ্টি সংস্কৃতি যে জায়গাটা আজকে এই সংস্কৃতি বিভাগটাই যেন আজকে একটা স্থবির হয়ে গেছে। অন্যদিকে কি হয়েছে, আজকে হলি আর্টিজানের ঘটনার পর
দাবি উঠেছিল সমস্ত জাতির পক্ষ থেকে যে সাংস্কৃতিক সংস্কৃতির চর্চা না থাকার পরে আজকে দেশে এই ঘটনা ঘটছে। আজকে জেলায় জেলায় সর্বত্র সাংস্কৃতিক বিকাশ হওয়া উচিত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী কি করলেন? সাথে সাথে ডিক্লেয়ার দিলেন সমস্ত উপজেলা জেলা সর্বত্র ইসলামী সাংস্কৃতিক কর্ম গড়ে উঠবে। তো আমি এই ইয়ে থেকে আমরা কি বুঝি? আমি কি স্বাধীনতার পক্ষে যাচ্ছে সরকার ভূমিকা রাখছে? আমি তো মনে করি না। ধন্যবাদ বিশ্বতম। জনাব সাইদ ভাই, আপনি তো ছাত্র রাজনীতি থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, জি মুক্তিযুদ্ধে গেছেন, যে 6 দফা এবং 11 দফার ভিত্তিতে যে গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ, 11 দফায় স্পষ্ট একটা দিক নির্দেশনা ছিল স্বাধীন বাংলাদেশের রূপরেখা কি হবে, এবং বলা হয়েছিল যে একটা শিক্ষানীতি হবে বিজ্ঞান ভিত্তিক গণমুখী শিক্ষানীতি। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা দেখতেছি 3 ধরনের শিক্ষানীতি। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? এ বিষয়ে আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটুকু বলি, আমি 69 থেকে ছাত্রলীগ করি এবং ছাত্রলীগ করতে করতে সেখান থেকেই মুজিবাহিনী যায় এবং যুদ্ধ করে, যুদ্ধের পরেও আওয়ামী লীগ আমি কখনো করি নাই, যুবলীগ পর্যন্ত গেছি। তো এখন যেটা আমার কাছে মনে হয়, আমি যেটা এখন দেখি যে আওয়ামী লীগের ভিতরে আসলে আওয়ামী লীগ আর নাই। আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগ যারা করতো এ ধরনের লোক সংখ্যা, রাজনীতিবিদদের সংখ্যা খুব কম। যেহেতু রাজনীতিবিদের সংখ্যা অনেক কমে গেছে, এর জন্য তারা একটা প্রচন্ড ভাবে সিদ্ধান্তহীনতায় ভোগে, প্রচন্ড সিদ্ধান্ত। এই যে বিশ্বদাদা যেটা বললো যে এই যে বই চেঞ্জ, তারপর আমিনের হুমকি, এগুলো কোনো কিছুই কেয়ার করার উচিত ছিল না, দরকার ছিল না, তাই না? হেফাজত বলেন মৌলবাদী শক্তি, মৌলবাদী শক্তির একটা আলাদা রূপ আছে, যে রূপটার সাথে তো আমরা অলরেডি উই ডেল্ট উইথ। আমরা জানি তাদের শক্তি কোথায়, কতটুকু শক্তি, সবই আমরা জানি। এখন আপনার 5ই মেয়ের ওই হেফাজতের আন্দোলনের পরে এটা তো সবার বোঝা উচিত যে তাদের আসলে শক্তি কোথায়, কতটুকু। তাদের শক্তি আমরা আগেও দেখছি, এখনো দেখছি। তারপরে যে রিসেন্টলি যে আপনার এই যে ভাস্কর্য ভাঙা নিয়ে তাদের যে হুমকি ধামকি এবং পাল্টা হুমকি, তারপর আবার চুপ করে যাওয়া, সবকিছু আমরা জানি। কথা হচ্ছে যে এদেরকে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই, কেয়ার করার কোনো কিছু নাই। কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতাই সমস্ত কিছুর মূল কারণ। কেন সিদ্ধান্তহীনতা? তার কারণ সরকারের ভিতরে কোনো রাজনীতিবিদ নাই। আপনি সরকারের ভিতরে বলতে পারবেন যে কোনো রাজনীতিবিদ আছে? আমি যখন মন্ত্রীদের লিস্ট দেখি, আমি তো আপনার 70% মন্ত্রীদের নামই চিনি না, তাদেরকে জীবনের নাম শুনি নাই কখনো। তারা কোথেকে আসছে উই ডোন্ট নো। এবং কিছু কিছু লোক যারা আসছে তারা তো আমাদের এন্টি ক্যাম্পেই ছিল। তারা এখানে কোথেকে আসছে, কেমনে আসছে, গড নোজ, আমরা কিছুই জানি না। তো এই জন্য এটা মূল বিষয়টা হচ্ছে তাদের সিদ্ধান্তহীনতার কারণে। এটা আমি দাদার সাথে একমত যে সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধ তো এমনি এমনি হয় না, তার একটা আদর্শ ছিল, উদ্দেশ্য ছিল। সেই আদর্শ উদ্দেশ্যর বেশিরভাগই পালন হয় নাই। তো আমরা কালকে আপনার 50 বছর মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি পালন করব, কাদেরকে নিয়ে পালন করব, কিভাবে পালন করব, কোন উদ্দেশ্যে পালন করব, একটা ক্লিয়ার কাট একটা আইডিয়া সবার থাকা উচিত, রূপরেখা থাকা উচিত। সেটার অভাব আছে, অবশ্যই আছে। ধন্যবাদ সাইদ ভাই। এবারে আমি বিশ্বাসের কাছে যাইতে চাই। দাদা, যে জিনিসটা মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট ছিল বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি, এখন যদি বিজ্ঞান ভিত্তিক একমুখী যদি শিক্ষানীতির জায়গায় যদি 3মুখী শিক্ষানীতি হয়, মাদ্রাসা শিক্ষানীতি, তাহলে মৌলবাদের উৎপাদন বাড়বে না কমবে? আপনার বক্তব্য কি, আপনি কি মনে করেন? দেখো, মাদ্রাসা শিক্ষা কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে না আমি। মাদ্রাসা শিক্ষা পাকিস্তান আমলে ছিল। আমরা যখন আমরা যখন ছাত্র ছিলাম তখনও ছিল, আলিয়া মাদ্রাসা ছিল। আলিয়া মাদ্রাসাতে সেখানে ভূগোল, ইতিহাস বা বিজ্ঞান সবকিছু ছিল। এতে কোনো মাদ্রাসা থেকে টাইটেল পাস করে গিয়ে কলেজে ভর্তি হইতো, এটা কোনো ইয়ে না। সমস্যাটা হচ্ছে তো পরবর্তীতে স্বাধীনতার পরে। আজকে আমি একটা কথা এখানে বলি, যে পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানে 4000 মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসা তখন সৌদি আরব, ইরান এবং আমেরিকা মিলিয়ে এটাকে মৌলবাদের আস্তানা তৈরি করার জন্য, এটাকে বিপদগামী করার জন্য
রাতারাতি পাকিস্তানের 40,000 মাদ্রাসা উন্নীত করা হয় এবং সেখানে পাকিস্তান, ইরান, সৌদি আরব এবং আমেরিকা কোটি কোটি কোরআন এবং ইসলামের বই সেখানে সাপ্লাই দেওয়া হয় এবং সেই মাদ্রাসার পরিণতি আজকে পাকিস্তানকে রসাতলে নিচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমার দেশে, আমার বাংলাদেশে তো তাই হয়েছে। বাংলাদেশে কি এত মাদ্রাসার প্রয়োজন ছিল? 70,000 মাদ্রাসা আজকে বাংলাদেশে। এটার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কওমি মাদ্রাসাই তো আমার জন্য সমস্যা হয়েছে আজকে। তো কি হয়েছে আজকে, এই যে একমুখী শিক্ষা, তিনমুখী শিক্ষা, আমার তো স্বাধীনতার মুক্তিযুদ্ধের সেই দাবি ছিল। মুক্তিযুদ্ধের পরে যখন এই সরকার ক্ষমতা আসার পরে 2010 সালে যখন শিক্ষা কমিশন হয়, সেদিনও কথা ছিল যে এটা একমুখী শিক্ষা হওয়ার কথা, কিন্তু কেন সেই সরি, আমাদের বিশ্বাসদার কানে নেটে দিয়ে করতেছে। আমি আসতেছি এখন সাইদ ভাইয়ের কাছে। আমি একটু সাপ্লিমেন্ট করব এটার। জি, আপনি বলেন। একটু সাপ্লিমেন্ট করি জি। যে কওমি মাদ্রাসাতে যদি আমাদের জাতীয় সঙ্গীত না গাওয়া হয়, আমার জাতীয় পতাকা যদি না উঠায়, তাহলে আমি বলবো আপনার মাধ্যমে এই কওমি মাদ্রাসা আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া উচিত। যে দেশে আমার কওমি মাদ্রাসা, আমার জাতীয় সঙ্গীত, আমার জাতীয় পতাকা উঠবে না, সেই দেশে কওমি মাদ্রাসা থাকার কোনো রকম কোনো অধিকার নাই। আর এই মাদ্রাসাগুলো আসলে মাদ্রাসার বিরুদ্ধে দাদাও না, আমিও না, কেউই না। মাদ্রাসা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই মাদ্রাসাগুলো হচ্ছে আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিটা মাদ্রাসা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান। আমি আপনাকে একটা ছোট একটা তথ্য দিই যে এরশাদ আমলে এটার শুরু। এরশাদের আমলে মাদ্রাসার সংখ্যা ছিল 6,000। আজকে বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা 64,000, 60 থেকে 64,000, মিনিং যে প্রতিটা গ্রামেই একটা করে মাদ্রাসা আছে। এখন এই মাদ্রাসার জন্য কিন্তু এমনি এমনি হয় না, এগুলো ব্যবসার জন্য হয়েছে এবং পয়সার লোভে হয়েছে। এই মাদ্রাসাগুলো প্রচুর পরিমাণ সাহায্য সহযোগিতা লোকের কাছ থেকে এবং বিদেশি রাষ্ট্রের কাছ থেকে, বিভিন্ন এনজিওর কাছ থেকে পেয়ে থাকে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে মাদ্রাসার ছেলেমেয়েরা যারা থাকে তারা কিন্তু খুব সুখে আছে। তারা ডাল ভাত একদম খুব সিম্পল ওয়েতে তারা থাকে। তাদেরকে দেখায়, এই মাদ্রাসার নিরীহ ছেলে মেয়েদেরকে দেখায় সাহায্যটা আনা হয়। তো এটা হচ্ছে কি একটা পিওর একটা বিজনেস। এখানে না আছে শিক্ষা, না আছে নীতি, হ্যাঁ, না আছে কোনো সুনীতি, কোনো কিছুই নাই। এটা খামাকা এটা রাখার কোনো দরকার নাই। তো এটা বন্ধ করে দিলে সমাজের কিছু যায় আসে না, কোনো ক্ষতিবৃদ্ধি কিছুই হবে না। হ্যালো, জি দাদা। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না? ও আচ্ছা, দাদাকে। হ্যাঁ, সুব্রত বিশ্বাসটা আপনার ক্যামেরা অন। দাদা আবার ডিসকানেক্ট হয়েছেন। জি জি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি যেটা বলছি, মাদ্রাসা তো অ্যাকচুয়ালি এটা সমাজের কোনো অবিচ্ছেদ্য অঙ্গ না। এটা কিছু সংখ্যক লোকের নিজস্ব প্রফিটের জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের সমাজের মূল্যর বিনিময়ে কখনো থাকতে পারে। আচ্ছা, আরেকটা যেহেতু আপনি এই প্রসঙ্গটা উঠাইছেন, কওমি মাদ্রাসাগুলো যে মাঝে মধ্যে আমরা কিছু ছবি ভাইরাল হয়, যেমন শিশু বাচ্চাদেরকে যেভাবে পিটানো হয় এবং বাচ্চাদের সাথে মাদ্রাসাতে বলাৎকার করা হয়, এ বিষয়ে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার বক্তব্য। জি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি, বলেন আপনি। আচ্ছা, আমি লাস্ট মার্চে যখন বাংলাদেশে ছিলাম, আমি আসলে 2-3টা মাদ্রাসায় গেছি। আমি নিজে মাদ্রাসায় ভিজিট করছি, বুঝছেন? জি জি, আমি মাদ্রাসায় ভিজিট করছি। আমি মাদ্রাসায় যারা থাকে এবং পড়াশোনা করে তাদের লিভিং কন্ডিশন, খাওয়া কন্ডিশন ইজ ভেরি ভেরি ব্যাড। হ্যাঁ, তাদেরকে একদম ন্যূনতম খাওয়া দেওয়া হয়, তাদের লিভিং কন্ডিশন খুব খারাপ, বাচ্চারা খুব কষ্টই আছে। কিন্তু এই বাচ্চাদেরকে দেখায় এটা একটা পিওর একটা ব্যবসা ছাড়া আর কোনো কিছুই দেখা। হ্যাঁ, মাদ্রাসা যারা চালায় তারা মানে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর মতন, এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান তারা সুস্থভাবে চালায় না। তারা খুব 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 মানে নৃশংসভাবে বাচ্চাদেরকে অলমোস্ট তারা না খাওয়ায় রাখে। জি,
আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন নেই, আমাদের বিশ্বাস দা উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আপনি কি- আহ, আচ্ছা আমাদের দর্শকদের কাছ থেকে একটা প্রশ্ন আসছে, বলেন। ভারতীয়দের 4 মূলনীতি থেকে সরে গিয়ে কি মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্ভব? এটা প্রশ্ন করেছেন মোহাম্মদ হারুন। না, মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সেখান থেকে সরে যেয়ে কোনোভাবেই আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ এবং উদ্দেশ্য হাসিল করা সম্ভব না। we have to go back, we have to go back to 72 সংবিধানে। যেমন মুক্তিযুদ্ধটা শুরুটা হয়েছিল ভোটের অধিকার দাবিতে, এবং পরে বাতের অধিকার, কথা বলার অধিকার, এই বিষয়গুলা একে একে আসছিল। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি নিজে জানতেন না বেরাকে ফিরে যেতে পারবেন মাঠ থেকে, বুঝছেন? কিন্তু স্বাধীন বাংলাদেশে যে বিষয়গুলা নিয়ে আপনি ছাত্র রাজনীতির উত্তাল সময় ছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের যেমন কথা বলার অধিকার নাই, ভোটেরও অধিকার নাই, কোনো ক্ষেত্রে জবাবদিহিতা নাই। এই বিষয়টা আপনার কিভাবে দেখতেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে? শুনেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফ্রম দ্য বিগিনিং একটা ফ্রাস্ট্রেশনের, আমাদের বিগিনিং থেকে ফ্রাস্ট্রেশন আছে। আমি কেন আপনাকে বলি, একটু আগে আপনিও বললেন, বিশ্বাসদাতা বলছে যে এটা ছিল একটা জনযুদ্ধ, ঠিক না? আপনি যখন মুক্তিযুদ্ধের একটা ছবি দেখেন, কি দেখেন? আপনি দেখেন গ্রামের একজন কৃষক, একজন শ্রমিক, তারাই মুক্তিযোদ্ধা ছিল, তাই না? কিন্তু মুক্তিযুদ্ধের পরেই আপনি কি হয়েছে দেখেন। মুক্তিযুদ্ধের পরে, আমি কিন্তু কারো বিরুদ্ধে বলছি না, যারা স্বীকৃতি পেয়েছে, খেতাবের কথা বলছিলেন একটু আগে, হোয়াট ইজ খেতাব? খেতাব মানে একটা স্বীকৃতি। মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেয়া হয়েছে খালি একটা গ্রুপ অফ পিপুলকে, একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপুলকে। মুক্তিযুদ্ধের ভিতরে 676 খেতাব দেওয়া হয়েছে, 676 খেতাব পেয়েছে একটা গ্রুপ, এর বাইরে কোনো দেওয়া হয়নি। তাহলে যারা সাধারণ জনগণ যুদ্ধ করলো তাদের কি হলো? যারা মুক্তিযুদ্ধটাকে সংগঠিত করলো 1962 সাল থেকে, তাদের কি হলো? তাই না? ফলে অন্যায় কিন্তু তখন থেকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে। এই অন্যায় চলতেই আছে, ধারাবাহিকভাবে চলতে আছে। এই অন্যায়টা ঢেউয়ের মতন আস্তে আস্তে আজকে এই পর্যায়ে আসছে। এখন এটাকে আপনি কাকে দোষ দেবেন? এটা তো এর ভিতরে সবাই ইনভলভ আছে। এখন পর্যন্ত বাংলাদেশে যে কটা গভর্নমেন্ট আসছে, কোন সরকারই মুক্তিযোদ্ধাদের উপরে কোনো সুবিচার করে নাই। জি, আপনি ঠিকই বলছেন। আরেকটা প্রশ্ন, যে 22টি পরিবারের শোষণের বিরুদ্ধে বাঙালি জাতি দাপে দাপে ক্ষিপ্ত হয়েছিল, এবং যে এই শোষণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মূল বিষয়টা ছিল ভাগ্যটা পরিবর্তন হবে 7 কোটি মানুষের, কিন্তু যেটা আপনি বললেন, শুধু 7 কোটি মানুষের ভাগ্য তো পরিবর্তন হয়নি। যে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তারা আজকে রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াইতেছে, এবং দেশে কয়েক লাখ কোটিপতির সৃষ্টি হয়েছে। বিষয়টা যে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, এই স্বাধীন বাংলাদেশে এই বৈষম্যটাকে আপনি কিভাবে দেখতেছেন? শুনেন, এই স্বাধীন বাংলাদেশে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যদি কোটিপতি হয়, তাতে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই। এটা হওয়ার দরকার ছিল, তাই না? ওই যে 22 পরিবারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কেন ছিল? যে তারা আমাদের টাকাগুলো নিয়ে চলে যেত। সেখানে আমার দেশের ভিতরে যদি 1 লাখ কোটিপতি হয়, সেটা আমার জন্য খারাপ না, সেটা আমার জন্য ভালো। তারা জব ক্রিয়েশন করবে, ইন্ডাস্ট্রি বানাবে, মিল কারখানা বানাবে, সেটা ছিল প্রত্যাশিত। কিন্তু দুঃখজনক ভাবে, কোটিপতি হওয়ার কোনো অন্যায় কিছু কাজ না, খারাপ কোনো কিছু কাজ না। কিন্তু কোটিপতি হয়ে যদি কোনো টাকা নিয়ে আমেরিকা, কানাডায় চলে আসে, সেটা খুব খারাপ কথা, সেটা দুঃখজনক। আপনি একটা প্রসঙ্গ উঠাইছেন, যেটা বলতে হয়, যে আগে পাকিস্তানি 22 পরিবার বাংলাদেশকে শোষণ করত, এখন বাঙালিরা বাঙালিকে শোষণ করতেছে। যারে দাদা, আমলা আলিম আমার ভীষণ ডিস্টার্ব দিতেছে। জি, থ্যাংক ইউ, ওয়েলকাম ব্যাক। যে
যেটা আপনারা দেখতেছেন যে বাংলাদেশের রাজনীতিবিদ এবং আমলারা টাকা পাচার করতেছে দেশের বাইরে, এবং বিশেষ করে আপনার কানাডাতে বেগম পাড়া হিসাবে পরিচিত, এবং সব জায়গায় আছে, আমেরিকাতে কানাডার আছে। জি কানাডার সচেতন বাঙালি কমিউনিটি এর বিরুদ্ধে হ্যাঁ, আন্দোলন করতেছে। হ্যাঁ। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? এই বিষয়ে আমরা 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 এটা তীব্র বিরোধিতা করছি। আমরা এটা তো মানে এবার কোভিডের জন্য কিছু হয় না, গত বছর সারা উইন্টার এটার বিরুদ্ধে আন্দোলন করছে টরন্টো লোক রাস্তায়, আমিও সেখানে ছিলাম। এটার আমরা চরম বিরুদ্ধে, কিন্তু এটা হয় কি যে এটা এগেন গো ব্যাক টু দ্য রুট। আপনি যদি দেশে রুটে যদি কিছু না করতে পারেন, হ্যাঁ, এগুলো চলতেই থাকবে। কোন লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেন, টাকা পাচারের জন্য কারোর শাস্তি হয়েছে আপনি শুনছেন কখনো? শুনেন নাই। হ্যাঁ, টাকা যারা পাচার করছে তাদের সংখ্যা কত? হয়তো 1000, 2000, 3000, 5000, হোয়াট এভার দ্য নাম্বার। আপনি একটা লোকের যদি ধরতেন, যদি একটা লোকের শাস্তি হতো, হ্যাঁ, তাহলে কিন্তু এই জিনিসটা বন্ধ হতো। এইটা যদি কোন লোকে না ধরেন, কোন লোকের শাস্তি না হয়, তাহলে এটা উপর্যুপরি চলতেই থাকবে। এটাকে বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে যে কিছু কিছু লোককে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের একটা প্রবলেম আছে যে নানান যে কোনো কারণে হোক না কেন, আমাদের কোনো বিচারের মানে কি? শুনেন, আমেরিকা কানাডায় লোকজন কি ভালো আপনি মনে করেন? আমি তো মনে করি যে আমেরিকা কানাডায় কারা আসছে? সারা ওয়ার্ল্ড থেকে যারা স্মার্ট লোক, ধান্দাবাজ লোক, তারাই তো এখানে আসছে। These people is no good. একেবারে ঠিক কথা বলছেন। এই দেশের লোক তো ভালো না, কিন্তু এদেশের লোক কেমনে চলে? এদেশের লোক আইনে চলে, তাই না? এখানে গাড়ি জোরে চালালে, রেড লাইটে না থামলে পুলিশ এসে আপনাকে মারেও না, দুর্ব্যবহার করে না, কিছুই করে না, আপনাকে হাসি মুখে একটা ফাইন ধরাই দেয় এবং তাতেই আপনি শান্ত হয়ে যাবেন। কথা হচ্ছে যে আইনের যদি প্রয়োগ না থাকে, কিছুদিন আগে আমরা দেখছি যে 2 জন সেক্রেটারি ভুয়া মুক্তিযুদ্ধ সনদ নিয়ে চাকরি করেছে, কই তারা কি ধরা পড়ছে? তাদেরকে কিছু হয়েছে? কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। বিচার যদি না হয় কোনো জায়গায়, আপনি ভুয়া মুক্তিযুদ্ধই বলেন আর টাকা পাচারই বলেন, কোনো জায়গায় যদি বিচার না হয়, তাহলে ওইটা কখনো থামে না, উপর্যুপরি বাড়তেই থাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন আমি আসতেছি বিশ্বাসের কাছে। যে প্রশ্নটা আমরা আলাপ করতেছিলাম যে 22টি পরিবারের বিরুদ্ধে পাকিস্তানি শোষণের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধটা ছিল, আজকে স্বাধীন বাংলাদেশে বাঙালিকে শোষণ করে কোটি কোটি টাকা লুটপাট করতেছে এবং দেশের বাইরে পাচার করতেছে, এবং দেশে কয়েক লাখ মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে। তাহলে আমরা পাকিস্তান সিস্টেমগত কোনো পরিবর্তন আমরা দেখতে পাইতেছি না পাকিস্তান এবং বাংলাদেশে। একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিষয়টাকে কিভাবে দেখেন? ধর একটা জিনিস যেটা যে ওনার সাথে কিছু কিছু ক্ষেত্রে আমি বক্তব্য আমি একমত, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আমাদের 22 পরিবার, আমরা কিন্তু শুধু 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। আমরা পাকিস্তানের ঔপনিবেশিক ইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছি। 22 পরিবার ছিল এটা অন্যতম। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে আমরা চাইছিলাম আমাদের দেশের মানুষ একটু যে 24 বছর যে আন্দোলনের মাধ্যমে মানুষের যে মনোবৃত্তি, যে মনোভাব যে গড়ে উঠেছিল স্বাধীন মুক্তিযুদ্ধের মধ্যে দেওয়ার পরে, সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি নাই। যে দলিয়া রাখতে পারেন। আজকে যে উনি যেটা বলছেন, আজকে যে আগে একটা কথা বলছেন উনি যে আজকে আওয়ামী লীগে কারা আছে। হ্যাঁ, আজকে তো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নাই। আমি একটা জায়গায় আপনি দেখেন যে আজকে এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মধ্যে যে আপনার আওয়ামী লীগের নেতা আসবে কই থেকে? আজকে 30 বছর যাবৎ সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র কোনো নির্বাচন নাই। নেতা কোথা থেকে বেরিয়ে আসতো? সেই নির্বাচনের স্কুলের ইয়ের থেকে, এবং সেইখানে চর্চা হয়তো, গণতন্ত্রের চর্চা হয়তো, সাংস্কৃতিক চর্চা হয়তো। সেই জায়গা থেকে কোনো নেতা বাইরে আসতেছে না। আজকে কারা নেতা হচ্ছে? যে দুর্নীতিবাজ, ব্যবসায়ী, ফড়িয়া এবং আমলা এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এরা 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 তো দেশের প্রতি দায়বদ্ধ না, দেশাত্মবোধের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। ফলে আমি একটা কথা বলি যে এই দেশে দেশাত্মবোধ যদি না থাকে, আপনার ব্রিটিশ যখন ক্লাইভ বাংলা ইয়ের থেকে ভারতবর্ষকে শোষণ করে নেয়, সেই শোষণের টাকা কিন্তু সে তার নিজস্ব সম্পত্তি হিসাবে
রাখে নাই, সব সম্পদ সবকিছু কিন্তু ব্রিটিশের তার সাম্রাজ্যকে, তার মানুষকে, জনসাধারণের কাজে লাগে। আমাদের দেশের এই ধনী ফড়িয়া আজকে যারা বনছে, কোটিপতি হয়েছে বা তা এর মধ্যে কোনো দেশাত্মবোধ নাই, থাকার কথাও না। যে শ্রেণীর থেকেই যেভাবে আসছে তারা এটা করবেই, ফলে তারা দেশের মধ্যে টাকা রাখার কোনো নিশ্চয়তা পায় না। তারা বিদেশে টাকা পাচার করে, কোনো দেশে এটা হয় না, এটা একমাত্র আমাদের দেশেই সেটা হয়। রাখে কিছু, ইন্ডিয়াতেও যেমন আমানি টামানি এরা বিদেশে টাকা রাখে, সুইস ব্যাংকে রাখে ঠিকই, কিন্তু তারা দেশেও তারা ব্যবসা পাতি করে। আমাদের ইয়েরা কিন্তু দেশে সেটা করে না। এটা হইলো সবচেয়ে বড় কথা। দ্বিতীয়ত তো উনি যেটা বলছেন যে হ্যাঁ, বিচার কোনো শাস্তি তো হয় না। আজকে শেয়ার মার্কেটের মূল হোতা, যার বিরুদ্ধে পুরো অভিযোগ, সেই সলমান রহমান কার? আমাদের প্রাইম মিনিস্টার, প্রধান উপদেষ্টা। আপনি যাবেন কোথায়? আপনি কিভাবে আপনি করবেন? আপনি দুমুখী হয়ে আপনি দুই নৌকা পার দিয়ে আপনি দুই দিকে, একদিকে চুরকেও করবেন, আরেকদিকে আবার স্বাস্থ্যের কথা বলে, এটা তো হবে না। আপনি এটা তো পারবেন না। দেশ তো চুরি হবে। এবং যে পর্যায়ে যাচ্ছে আজকে, তো ইন্টারন্যাশনাল ইয়েতে খবর বাইরেছে যে বাংলাদেশ হইলো একমাত্র জায়গা যেখানে কোটিপতি হয়, কিন্তু কোটিপতি হওয়া যায়, কিন্তু সেই কোটিপতিদের টাকা বাংলাদেশে থাকে না। এটাই হলো কি বাস্তব সত্য। আমরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছি। বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি, এই সংগঠনগুলো। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা কেন জাতীয় সরকারটা গঠন করতে পারলাম না? এই প্রশ্নটা রাখতে চাই সৈয়দ নজমুল হোসেন ভাইয়ের কাছে। এটা একটা পার্ট অফ দ্য প্রবলেম। আমাদের জাতীয় সরকার গঠন করতে পারি নাই, পারা উচিত ছিল। এখন আমি আপনাকে বলি যে এখন আমরা যখন মুক্তিযুদ্ধ করছি, আমি যখন মুক্তিযুদ্ধ করছি আমার বয়স তখন 17। এই প্রশ্নের উত্তর আমি কিন্তু আসলে দিতে পারবো না আপনাকে সেই সময়কার প্রেক্ষাপটে। এখন বুঝি যে হ্যাঁ, জাতীয় সরকার গঠন করা উচিত ছিল। আরে বিশ্বাসদা যেটা বললেন যে আসলে যদি একটু মিনিমাম আপনার দেশপ্রেম না থাকে, দায়িত্ববোধ না থাকে, রেসপন্সিবিলিটি না থাকে, সে লোক কখনো রাজনীতিতে আসা উচিত না এবং আসতে পারে না। এখন কোনো চোর কিংবা ধান্দাবাজ লোককে যদি আপনি রাজনীতির ভিতরে ঢোকায় কোনো ভালো ভালো পজিশনে রেখে দেন, আপনি তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন না। যেটা আশা করতে পারেন সেটাই হচ্ছে, তাই না? তবে আমি একটা প্রসঙ্গে বলি যে দেশের বর্তমান অবস্থার জন্য, দাদা আপনাকেও বলি, কথাটা খেয়াল করে শুনেন, যে একমাত্র বাংলাদেশে এই 18 কোটি লোকের ভিতরে গভর্নমেন্টের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া একটা লোক অপরিহার্য না, কোন লোকই অপরিহার্য না। আপনি সেক্রেটারি বলেন, অ্যাডভাইজার বলেন, অমুক বলেন, তমুক বলেন, মন্ত্রী, মিনিস্টার, সেনাপ্রধান, হোয়াটএভার, যাই আপনি বলেন না কেন, কেউ অপরিহার্য না। যে কোনো লোককে আপনি আজকে এই মুহূর্তে বাদ দিতে পারেন, দেশের একটা কানাকড়ি ক্ষতি হবে না। তারপরেও কেন হচ্ছে না, এটা তো আমাদের বিগ প্রশ্ন। আমার কাছে এটা বিগ প্রশ্ন যে এই সমস্ত আশেপাশে চোর চুট্টা, বদমাইশ, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারীদের রাখা হয়েছে কেন? ওয়াই? কোনো কারণ নেই, কোনো রিজন নেই, কোনো রাখার কোনো দরকার নাই। আপনার কাছে আবার আসবো। বিশ্বাসের কাছে একই প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে আমরা কেন জাতীয় সরকার গঠন করতে পারলাম না? দেখো, একটা জিনিস আমি বলি এখানে, যে বঙ্গবন্ধু কিন্তু স্বাধীন 25শে মার্চের পরে মুক্তিযুদ্ধে তার প্রভাব, তার ইমেজ, তার নাম আমরা ব্যবহার করছি, তার নামে যুদ্ধ হয়েছে, কিন্তু তিনি সশরীরে মুক্তিযুদ্ধ পরিচালনায় বা অন্য কোনোভাবে তার সেই জায়গায় ভূমিকা ছিল না। মুক্তিযুদ্ধে আমরা যখন ইন্ডিয়া থেকে যখন ভারতে যাওয়ার পরে আমরা আওয়ামী লীগের সাথে অনেক অনেক দ্বন্দ্ব, অনেক কিছু হয়েছে। উনি বাই তো মুজিব বাহিনী হয়েছে একদিকে, অন্যদিকে কি হয়েছে আওয়ামী লীগের মধ্যে তোমার এই নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে নানা দ্বন্দ্ব ছিল, সমস্যা ছিল, নেতৃত্ব নিয়ে ছিল। তাজউদ্দিন সাহেব একদিকে, খন্দকার মোস্তাক মনি সাহেব, তারা একদিকে। এই অবস্থার মধ্যে তাজউদ্দিন সাহেব
যেটা আমি লম্বাইছেন, তাজউদ্দিন সাহেবের সঠিক নেতৃত্বে তার ভূমিকার কারণেই মুক্তিযুদ্ধটা হয়, মুক্তিযুদ্ধের পরে সঠিক পথে আগায় আমরা দেশ স্বাধীন করি। এবং মুক্তিযুদ্ধের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তাজউদ্দিন সাহেবের কিছু পরিকল্পনা করছি যে স্বাধীনতার পরে দেশ কোন কোন দিকে যাবে। আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের মধ্যে 4টা স্তম্ভ তৈরি আমরা ঠিক করি। সেই স্তম্ভের মধ্যে এই 4টা নীতির মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। এবং তাজউদ্দিন সাহেব আরো একটা পরিকল্পনা করছেন যে দেশটা পরিচালিত হবে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। কারণ এরা আমি একটা উদাহরণ দেই, বঙ্গবন্ধু যখন আলজিয়ার্সে যখন জুট নির্ভর আন্দোলন সম্মেলনে গেছিলেন তখন কেস্টার সাথে মিলিত হয়েছিলেন। সেই কেস্টা বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করছেন যে তুমি কাকে নিয়ে দেশ চালাচ্ছ? তো বঙ্গবন্ধু বলছিলেন যে আমার এই যে অভিজ্ঞ অফিসার, সিএসপি এবং পাকিস্তান ফেরত যারা আসছে তাদেরকে নিয়ে। তখন কেস্টো বলছিলেন যে তুমি ভুল করছো, আমার পাশে এই দেখছো না আমার যে সঙ্গী যারা এই যে 5টা, এরা কি কোনো কিছু আমাকে কিছু খাইতে হলে তারা খায়, না খাই আমাকে দেয় না। হ্যাঁ, এরা হলো আমার এরা আমার সাথে মুক্তিযোদ্ধা, এরা হলো তোমার নির্ভরশীল, তোমার দেশের তোমার মুক্তিযোদ্ধা যারা, এরা হলো নির্ভরশীল, এরার উপরে তুমি এদেরকে নিয়েই তো দেশ চালাবা। তো তাজউদ্দিন সাহেব সেই জায়গাটা মুক্তিযোদ্ধাদের নিয়ে, আমি কথাটা শেষ করি, নিয়ে দেশটা চালাইতে চাইছিলেন। এবং এর মাধ্যমে স্বাধীনতা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ দল নিয়ে একটা কথা ছিল, একটা হবে, সরকার হবে। কিন্তু বঙ্গবন্ধু আসার পরেই পুরো ঘটনাটা পাল্টে গেল। পাল্টে গেল, তাজউদ্দিন সাহেবকে সরাই দিলেন। এই জায়গায় আমার আরেকটা কথা বলতেই হয় যে তাজউদ্দিন সাহেবকে সরাই দিলেন, এত করলেন তাজউদ্দিন সাহেব, এবং তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর একেবারে দক্ষিণ হস্ত, কেন তাকে সরাই দিলেন? এটা কোনো তাজউদ্দিন সাহেবের সাথে কোনো ব্যক্তিগত গ্রাজ বা ক্ষোভ বা কোনো ইয়ে থেকে না, এটা রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণটা কি? আমার দৃষ্টিতে, আমি ভাই বলছেন যে ওনার বয়স ছিল 17 বছর, আমি আমার মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 24 বছর। আমি রাজনীতি করতাম, রাজনৈতিক অঙ্গন থেকে, রাজনীতির মাঠের মধ্যে রাজনৈতিক দলের মাধ্যমে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। যাই হোক, আমি সে কথায় যাচ্ছি না। তো ফলে আমি তাজউদ্দিন সাহেবকে সরাই দেওয়ার একমাত্র কারণ, বঙ্গবন্ধু কিন্তু আমার দৃষ্টিতে, আমি যেটা মূল্যায়ন করেছি, বঙ্গবন্ধু যে তার মূলনীতির ইয়েতে গ্রহণ করা হয়েছিল, এবং যে বাম ধারার, বঙ্গবন্ধু কিন্তু ছিলেন আমেরিকান ধারার লোক। তাজউদ্দিন সাহেব কিসিঞ্জারকে বলছিলেন যে যখন সাহায্য নিয়ে আসছিল, বলে না আমি যারা আমার স্বাধীনতার বিপক্ষে ইয়ে করছে, আমি ভিক্ষা মেঘে খাবো, আমি তাদের কাছ থেকে আমি কোনো সাহায্য সহযোগিতা নেব না। হ্যাঁ, মূল কারণটাই সেই জায়গায়। যদি তাজউদ্দিন সাহেবকে না সরাইতেন এবং তাজউদ্দিন সাহেবের সাথে বুদ্ধি করে তিনি চলতেন, বঙ্গবন্ধু মারাও যেতেন না, আমার দেশটা সেই জাসদ হইতো না, দেশটা আজকের এই অবস্থায় যেত না, দেশ অন্য কিছু হইতো। এইটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশবাসীর প্রতি আপনার কি বক্তব্য? 1 মিনিটে যদি শেষ বলেন। তাহলে আমাকে বলছো না, প্রথমে সৈয়দ। ওকে, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত, দেশপ্রেমিকতা থাকা উচিত, দেশের প্রতি আনুগত্য থাকা উচিত, কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। এখন আমাদের দেশের লোকের ভিতরে আসলে এগুলো খুবই অভাব। হ্যাঁ, বিশ্বাসদা যেটা বললেন যে বঙ্গবন্ধু আসার পরে পুলিশের যে চিফ ছিল, পুলিশের আইজি ছিল রহিম, আব্দুর রহিম, যে হলো পাকিস্তানের পুলিশের আইজি ছিল, তাকে কিন্তু বঙ্গবন্ধু আবার পুলিশের আইজি করছিল, তাই না? যারা ডিসি ছিল, ডিসির উপরে কোনো বাঙালি অফিসার ছিল না, তাদেরকে নিয়ে বঙ্গবন্ধু সেক্রেটারি বানাইছিল। তাদের উচিত ছিল কি? যে তাদের উচিত ছিল যে বঙ্গবন্ধু আমাকে শাস্তি না দিয়ে আমাকে একটা ভালো পজিশনে দিয়েছে, তো আমি আমার জান প্রাণ ঢেলে দিই দেশের জন্য। আমি তো মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু আমার যেটা দায়িত্ব সেটা করি। কিন্তু দেখেন সেই লোকগুলো কিন্তু সে দায়িত্ব পালন করে নাই। তারা ওই গভর্নমেন্টের ভিতরে থেকে ওই বঙ্গবন্ধু সরকারের ক্ষতি করার জন্য তারা ভিতরে থেকে স্যাবোটেজ করছে, তাই না? এই লঞ্চ পোড়ানো,
লঞ্চ ডুবাই দিয়া, পাটের গুদামে আগুন ধরানো দিয়ে, এগুলো কিন্তু গভর্নমেন্টের ইনসাইড লোকেরাই করছিল। তাই যাই হোক, যেটা তো গেছে গেছে। এখন আমি যেটা মনে করি যে মানুষের আমরা কেউ ধর্মের বিরুদ্ধে না, কিন্তু ধর্মের নামে কেউ ব্যবসা করবে, সেটা এই দেশে চলতে দেওয়া উচিত না কোনোভাবেই, তাই না? ধর্মের সাথে কিন্তু কোনো ধর্মের সাথে কোনো হিন্দু ধর্মের সাথে মুসলমানের কোনো যুদ্ধ নাই। এখনকার যুদ্ধ হচ্ছে মডারেট ভার্সেস ধর্ম ব্যবসায়ী। মানুষের এই জিনিসটা বোঝা উচিত। এই জিনিসটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি তারা রাইট ওয়েতে চিন্তা করার ক্যাপাসিটি আসবে তাদের। আপনাকে ধন্যবাদ। দাদা সুব্রত দা, আপনার কাছে শেষ প্রশ্ন 1 মিনিটে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশবাসীর কাছে আপনার কি পরামর্শ, অনুরোধ থাকবে? না, আমি দেশবাসীর কাছে আমি কি পরামর্শ চাবো? দেশবাসীর হাতে কোনো তো দায়িত্ব ক্ষমতা কিচ্ছুই নাই, তারা কি করবে? আমি বলতে পারি কি সরকারের কাছে কি দায়িত্ব এবং কি হওয়া উচিত। হ্যাঁ, সেই জায়গায় যদি আমি বলি, আজকে প্রথমত হইলো যে আজকে দেশকে যদি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধে ফিরিয়ে নিতে হয়, প্রথমত হলো ৭৫ সংবিধান ফিরিয়ে আনতে হবে। এটা হইলো একটা। এটা ৭২ সংবিধান ফিরিয়ে আনলে বলে মৌলবাদ যা কিছু আছে সব সমাধান হয়ে যায়। এটা হইলো একটা। দ্বিতীয়ত হলো যে আজকে শিক্ষার জায়গাটা যদি ঠিক না করে, আজকে 13 বছর চলে সরকারের, এক যুগের উপরে হয়ে গেছে, একটা জেনারেশন সেখান থেকে বাইর করে নিয়ে আসার কথা, নেতৃত্ব বাইর করে নিয়ে আসার কথা, সরকার সেটা করে নাই। আজকে শিক্ষা কি হচ্ছে? আমি কি লোক ছাত্র বাইর করতেছি, ওই গুয়াহাটির মেধাবী ছাত্ররা এক মেধাবী আরেক মেধাবীকে হত্যা করছে। আমি সেই পথ দেখাতে পারবেন না। তো আমার সরকারের কাছে থাকবে যে আজকে দয়া করে অন্তত স্বাধীনতার পক্ষের মূল্যবোধের সেই জায়গাটায় ফিরে আসেন, দেশকে নিয়ে আসেন, দেশ অগ্রসর হবে। না হলে এই আজকে ধনী গোষ্ঠী কোটিপতি তৈরি হবে, দেশের গরিবের সাধারণ মানুষের কোনো লাভ হবে না, আমারও হবে না। আমি তো আর বিদেশে, আমার তো ভূমিকাও নাই। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যারা প্রগতি টেলিভিশনের সাথে এতক্ষণ ছিলেন এবং লাইভে দেখতেছেন, সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। এই পর্যন্ত ভাইকে আমার সমস্যা